নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি জবাব চায় বাংলা। শত চেষ্টা করেও 2019-এর সেই গতি ধরে রাখতে পারল না বিজেপি। 2014 থেকে একটু একটু করে উত্থান হচ্ছিল। 2019 লোকসভা ভোটে তৃণমূলকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছিল গেরুয়া শিবির। 21-এর ভোটেও লড়াই ভালোই হয়েছে, কিন্তু উপনির্বাচনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল রাজ্য বিজেপি। কাজে এলো না কোনো স্ট্র্যাটেজি। ভবানীপুর উপনির্বাচনের আগে বদল করা হলো রাজ্য সভাপতিও, কিন্তু তারপরেও রেকর্ড ভোটে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি কৌশলেই গলদ? 2019 লোকসভা ভোটের পর বিজেপির মধ্যে আক্রমণাত্মক মনোভাব দেখা গিয়েছিল। 21 বিধানসভা ভোটের পর সেই উৎসাহ উদ্দীপনা কার্যত উধাও। ভবানীপুর পেতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েও কাজ হলো না কিছুই। এরই মধ্যে সমান তালে চলছে দলে ভাঙন। তৃণমূল থেকে যারা এসেছিলেন তারা একে একে ফিরে যাচ্ছেন পুরনো দলেই। সাংগঠনিক দুর্বলতার দোহাই দিয়ে কি লজ্জা ঢাকতে পারবেন শীর্ষ নেতৃত্ব? 2019-এর পরও যদি সংগঠন মজবুত না হয়, আর কবে হবে? অন্যদিকে তৃণমূল কংগ্রেস 2014 থেকে 19 পর্যন্ত যেভাবে এগোচ্ছিল, 19-এ একটা ধাক্কা খায়। তারপরে 21-এ উঠে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস, এবং তারপরে উপনির্বাচনে আজকে তাদের বিজয়োল্লাসী বলে দিচ্ছে তাদের ফলাফল। বাংলার রাজনীতি তাহলে কোন দিকে এগোচ্ছে? আজ শুধু আমি নই, এ প্রশ্নের জবাব চায় বাংলা। দু 2014 থেকে 16 হয়ে 21 বাংলার রাজনীতি বয়ে গেছে আপন স্রোতে। লক্ষণীয়ভাবে 2019 লোকসভা থেকে উঠে এসেছিল বিজেপি। 2019 লোকসভায় 18 জন বিজেপি সাংসদ দিল্লি যান। বিজেপি যে বাংলার রাজনীতিতে বৃহৎ জায়গা নেবে আন্দাজ করে রাজনৈতিক মহলের একাংশ। 2014 থেকে 16 পর্যন্ত এক কথায় অপ্রতিরোধ্য তৃণমূলকে 2019 সালে কিছুটা বেগ দেয় বিজেপি। বিজেপি শুরু করে 21-এর প্রস্তুতি। বাংলাকে টার্গেট করে 21 বিধানসভায় ঝাঁপিয়েছিল বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র ছিল দুর্নীতি, সিন্ডিকেট, কাটমানি। टीएमसी का खेला से खेला खत्म, विकास शुरू। लोकसभा में टीएमसी हाफ और इस बार पूरी साफ। दीदी भ्रष्टाचार खेला, दीदी सिंडिकेटेर खेला, কাটমানির খেলা। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে 21 বিধানসভায় তৃণমূলেরই এক সময়ের সৈনিকে ভরসা রাখে বিজেপি। শুরু হয় তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক। তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের প্রার্থী করতে দরাজহস্ত হয়েছিল বিজেপি। এই সিদ্ধান্তের বিরোধিতা দেখা যায় দলের অন্তরেই। যতদূর আমার ধারণা 140-এর মতন আজকে তৃণমূল থেকে আসা মানুষকে এবার নির্বাচনে লড়ানো হয়েছিল, এবং তার মধ্যে যতদূর জানা আছে আমার 6 জন জিতেছেন। এটা থেকেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মানে মানুষ মেনে নেয়নি তৃণমূল থেকে আসা লোকজনকে। 140-এর মধ্যে 6 জন মাত্র জিতেছে, কিন্তু শুভেন্দু অধিকারী তো মাস লিডার এবং অর্গানাইজার। কেউ মেনে নেয়? 19-এ হাফ 21-এর সাফের ডাক দিলেও 77-এই থামতে হয় বিজেপিকে। রাজ্য বিজেপি সেই সময় 3 থেকে 77-এর তত্ত্ব সামনে আনে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে রাজ্যে আসেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। भारत के विभाजन के समय मैंने सुना था, लेकिन उस आजाद भारत में अब चुनाव के नतीजों के पश्चात इतनी असहिष्णुता। এরপর উপনির্বাচনে 3টি কেন্দ্রে জমানত জব্দ হলো বিজেপির। পরোক্ষে ব্যর্থতার কথা স্বীকার রাজ্য বিজেপি নেতৃত্বের। শেষ 72 ঘন্টা নির্বাচনের, যেটাকে বলা হয় আমাদের এই বাংলার পরিভাষায় ভোট করানো, নির্বাচন করানো, এই যে 72 ঘন্টায় আমরা ওই স্লগ ওভারে আমরা সিরিয়াসলি
অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছি, পারছি না। আমাদের যে কর্মী বা যে সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন, আজকে তাদের প্রকৃত প্রতিরোধ হয়তো আমরা গড়ে তুলতে পারিনি। এটা যদি কেউ আমাদের ব্যর্থতা মনে করেন, সেটা ব্যর্থতা হবে। বিজেপির কিছু পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। আতশ কাছে বিজেপির পদক্ষেপ, তৃণমূল থেকে দলে টানায় দ্রুততা, সংগঠন বাড়ানোর দিকে বিশেষ নজর না দেওয়া, আদিনব্য দ্বন্দ্ব, নানা সময় নেতাদের আলটপকা মন্তব্য, কেন্দ্রীয় নেতৃত্বকে পরিস্থিতি বোঝাতে না পারা। এই জায়গায় বিজেপি একটা সংগঠন ভিত্তিক দল এবং তাদের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেয়া যে তারা কিন্তু এই লড়াইটার মধ্যে এখনো আছে, সেই বার্তাটা কিন্তু পৌঁছচ্ছে না এবং তার ফলেই কিন্তু এই উপনির্বাচনগুলো এতটা খারাপ ফল হচ্ছে। এই কারণগুলি নানা সময় শোনা গিয়েছে বিজেপি নেতাদের মুখেও। সামনেই পুরভোট। 2019-এ রাজ্যে বিজেপি যে জমি তৈরি করেছিল তা পুনরুদ্ধার করতে পারাই এখন গেরুয়া শিবিরের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রিপাবলিক বাংলা। আজ এই উপনির্বাচনের ফলাফল নিয়ে যে তথ্য সামনে আসছে, যে ইতিমধ্যেই যে বিষয়গুলো সামনে আসছে তা নিয়েই ডিবেট করব জবাব চাই বাংলা। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি মুখপাত্র রাজস্বী লাহিড়ী, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশানর চ্যাটার্জি, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, রয়েছেন কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য, রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই চলে যাব রাজস্বীর কাছে। রাজস্বী, যেটা অত্যন্ত লক্ষণীয় উপনির্বাচনে 2-2-এর জায়গায় 4-0, এবার মানবেন তো যে বিজেপির শক্তি ক্ষয় হচ্ছে? এই উপনির্বাচনের ফলাফল সেটা আরো স্পষ্ট হচ্ছে। না, বিজেপির শক্তি ক্ষয় হচ্ছে এটা কখনোই বলবো না। এটা একটা উপনির্বাচন এবং উপনির্বাচন, এটা প্রথম উপনির্বাচন পশ্চিমবঙ্গে হচ্ছে না, এর আগেও উপনির্বাচন হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই শাসক দলের দিকে একটা ভোট যাওয়ার এটা একটা সম্ভাবনা থাকে। এটা বাম আমলেও দেখা গিয়েছে, এটা তৃণমূলের আমলেও দেখা গিয়েছে অতীতে। একটা দুটো এক্সেপশন থাকে। শ্রমিক দা জিতেছিলেন বাই ইলেকশনসে বসিরহাট থেকে, তৃণমূল কংগ্রেসও বহু লড়াই করে একটি বাই ইলেকশনসে জিততে পেরেছিল। তো এটা শক্তি ক্ষয় কখনোই নয়। পশ্চিমবঙ্গের 2,28,00,000 ভোট আমরা পেয়েছি এবং আমরা মাঠে আছি, আমরা বিরোধী আমরাই আছি এবং লড়াইটা আগামী দিনে আমরাই দেব এবং আরও জোরদার হবে। সামনে পুরো ভোট আসছে। We will be back with a bang. I'm assuring this in this channel. এইরকম ধরাশায়ী অবস্থা কেন তাহলে? আপনারা নিজেরাই দেখিয়েছেন কি ব্যাপক পরিমাণ হিংসা হয়েছে 2 তারিখের পোস্ট পোল ভায়োলেন্সে। এখনো অবধি কত মানুষ ঘর ছাড়া, মানুষকে উদ্বাস্তুর মতো উত্তরবঙ্গ ছেড়ে আসামে যেতে হয়েছে। দক্ষিণ 24 পরগনা এখনো পর্যন্ত একটা 1,63,000 ভোট পরিষ্কার বলে দিচ্ছে কিভাবে ছাপ্পা হয়েছে। মাকে তার ছেলেকে আটকে রাখতে হয়েছে। যে বুথের দায়িত্ব আছে, যাকে কেন্দ্রে পোলিং এজেন্ট করা হয়েছে, সে বসতে পারছে না। মানুষ ভোট দিতে যাচ্ছে, সেইখানেও বাংলাদেশ থেকে ভোটার ধরা পড়ছে, ভোট লুট হচ্ছে, লুটের ভোট হচ্ছে। এ তো পরিষ্কার টেলিভিশনের পর্দায় বসে আমরা তো প্রত্যেকে দেখেছি। এটাকে অস্বীকার কিভাবে করা যাবে? হয়নি। বৈশানর বাবু আসুন ডিবেটে। এতটা বড় ব্যবধানের জয়, বিশেষ করে উদয়ন গুহ ইতিহাসের খাতায় নাম লেখালেন। বিজেপির যে বিষয়টা বলছে, সামনে আনছে তারা যে তথ্যটা, সেটা হচ্ছে ছাপ্পা ভোটের একটা বিষয়, যেখানে এত বড় ব্যবধানের জয় এবং এত ভোটের জয়, সেটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক। ওরা হেরেছে, লাখো ভোটে জমানা জব্দ হয়ে গেছে। এবার বিজেপি বলছে বিজেপি হেরেছে অথচ হারেনি। এক অদ্ভুত যুক্তি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো, নির্বাচনে হেরে গেল লাখো ভোটের ব্যবধানে। 2021-এ সাধারণ নির্বাচন হলো, 8 দফায় নির্বাচন হলো, প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করলো, স্বরাষ্ট্রমন্ত্রী এলো, 1000 বিজেপির নেতা এলো, তারপর তৃণমূল কংগ্রেস 213টা সিট পেল। তারপর বাই ইলেকশন হলো ভবানীপুরে, আমি চিফ ইলেকশন এজেন্ট ছিলাম মমতা ব্যানার্জির, 29,000-এর ডিফারেন্স ছিল, সাধারণ নির্বাচনে 58,000 হয়ে গেল। এখানে লাখো ভোটে আমরা জিতেছি, তারপরে উনি উল্টো পাল্টা একটা বলছেন, এই পরাজিতের আর্তনাদ করছেন। আপনার কি মনে হয় যে এই কম আসে মে থেকে অক্টোবর? বৈশানর বাবু, মে থেকে অক্টোবর এমন কি হলো, শাসক দল এমন কি করতে পারলো যে 57 থেকে ভোটের মার্জিন 1,63,000-এ গিয়ে থামলো?
দেখুন, মানুষ বুঝে গেছে বিজেপির প্রদীপ নিভছে, বিজেপি একটা ডুবন্ত নৌকো, এখানে আর কেউ থাকবে না। ওদের রাজীব ব্যানার্জিকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে এসেছিল, সে কি করে ফিরে এলো? বুকুল রায় ফিরে এলো, সব্যসাচী ফিরে এলো। ওরা আজকে সারা দেশের নির্বাচন দেখুন না, সব জায়গায় বিজেপি হাঁটতে শুরু করেছে। আর বাংলায় বিনামূল্যে রেশন, বিনামূল্যে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য, তফসিলি বন্ধু, একটার পর একটা প্রকল্পের সুফল মানুষ পেয়েছে। তাই মানুষ মনে করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ভায়াবল অল্টারনেটিভ ন্যাশনাল পলিটিক্সে, আর বেঙ্গলকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামী দিন ভারতবর্ষকে উন্নয়নের পথে নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঋণ, তাই 6 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঋণ। লক্ষ্মীর ভান্ডারের এসএমএস ঢুকছে, টাকা ঢুকছে না। স্বাস্থ্য সাথী রিটার্ন করে দিচ্ছে হাসপাতাল। ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি থেকে একটা স্টেট যাচ্ছে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার। ভোটে জেতা মানে এটাই নয় যে অ্যাডমিনিস্ট্রেটিভটাকে আপনারা অ্যাডমিনিস্ট্রেশনটাকে আপনারা চালিয়ে যেতে পারছেন, একটা কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার। লজ্জা থাকা উচিত। এতই যদি ভোটে জিতে থাকবেন তাহলে পরে এত সংখ্যায় জেতার পরে বিরোধী পক্ষের মানুষকে আজকের দিনে এই হেনস্থা কেন হচ্ছে? বিরোধী প্রার্থীকে, শুধু একা বিজেপির প্রার্থীকে তো আপনারা হেনস্থা করেননি, অন্যান্য বিরোধী দলের প্রার্থীদেরকেও তো হেনস্থা করা হয়েছে, তারাও তো এখানে দাঁড়িয়ে বলছে। তাহলে যদি জয়ের এত কনফিডেন্স থাকবে, যদি নিজ ক্ষমতায় জিতে থাকবেন, টিভি চ্যানেলে চেঁচাচ্ছেন, কোথায় হেনস্থা দেখা যাচ্ছে না তো। কিন্তু এখানে আমার বিমলদার প্রতি প্রশ্ন, মানুষের রায় আমাদের পক্ষে, আপনি চেঁচালে হবে? লাখো ভোটে হেরে গিয়ে চেঁচাচ্ছেন। আমি বিমলদার কাছে এই বিষয়ে যাব। বিমলদা, যেভাবে সেটা বিশ্ব সংসারে সবাই দেখেছে বৈশ্বনাথ বাবু। বিমলদা, এখানে একটা প্রশ্ন, যেভাবে ভোট পরবর্তী হিংসা গোটা দেশে একটা আলোড়ন ফেলেছিল, যে পশ্চিমবঙ্গে এই ধরনের একটা হিংসার ঘটনা, অভিযোগ এবং তা আদালত পর্যন্ত গড়ালো, সেই হিংসার ঘটনায় যারা ঘরছাড়া হলেন কর্মীরা, তারাও এখনো ঘরে ফিরতে পারেননি। এই ইস্যুকে কি বিজেপি ঠিকমতো কাজে লাগাতে পারলো না, এবং কর্মীদের ক্ষেত্রেও তারা প্রতিরোধ গড়ে তুলতে পারলো না, যে কারণে ভোট বাক্সে তার প্রতিফলন? না, পশ্চিমবাংলায় আপনি যদি এখন প্রতিরোধ গড়ে তুলতে যান, তাহলে তার কি কি ফল হতে পারে সেটা ইলেকশনের পরে বোঝা গেছে। তখন প্রতিরোধের কোনো প্রশ্ন ছিল না। 2রা মের পরে এক পক্ষ জিতেছে, বাকিরা হেরেছে, এটা তো ইলেকশনেরই নিয়ম। পৃথিবীর সব দেশে ইলেকশন এটাই ঘটে, এক পক্ষ জিতেছে আর বাকিরা সবাই হেরে গেছে। তো পশ্চিমবঙ্গেও তাই ঘটেছে। কিন্তু তারপর যা যা ঘটেছে সেগুলো এখন আপাতত হাইকোর্টের এখতিয়ারে রয়েছে। হাইকোর্ট সেটা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে, পাবলিক ডোমেইনে এসেছে। এই জায়গায় আপনি যদি প্রতিরোধের কনসেপ্টটা আনেন, প্রতিরোধ কে করবে? মানুষ। আপনি বাড়ি থেকে প্রতিরোধ করতে বেরোলেন, ফিরে এসে দেখলেন জেসিবি দিয়ে আপনার বাড়িটাই নেই, আপনার বাড়িটাই উধাও হয়ে গেছে। এখানে আপনি মানুষকে বলবেন সে প্রতিরোধ কোথায়? আমি সরি, একটি কাগজে বেরিয়েছিল যে তার মা তার ছেলেকে চাবি লাগিয়ে দিয়েছে, তুই খবরদার বাড়ি থেকে যাবি না, গেলে তুই খুন হয়ে যাবি। সে একটা দলের হয়ে বেরোতে ভয় পাচ্ছে। অর্থাৎ এই যদি কনসেপ্ট হয়, আপনি যদি প্রতিরোধের কনসেপ্ট আনেন, তাহলে হবে কি, যারা পার্টির ডাইহার্ড সাপোর্টার তাদের যদি এইভাবে নামান, রক্ত ঝরবে। কিন্তু সেই রক্ত ঝরাটা তো কোনো কাজ নয়, কারণ ইতিমধ্যে পশ্চিমবাংলায় যথেষ্ট রক্ত ঝরেছে, এই দলে দলে মানুষ খুন হয়েছে। এই খুনের রাজনীতি বাম আমলে শুরু হয়েছিল, বামফ্রন্ট এর জন্য অ্যাবসলিউটলি দায়ী। আমরা আশা, শেষ করতে দিন প্লিজ, আমরা আশা করেছিলাম, শেষ করে একটু ধৈর্য ধরতে হবে, আমরা আশা করেছিলাম যে 2011 থেকে, একটু প্লিজ হ্যাভ পেশেন্স, বিমলদা বক্তব্য শুনে যাব। একটু বলি, 2011 পরে একটা তো আশা আমাদের সকলের ছিল, কারণ এই 2006 থেকে 2011 পর্যায়ে এই পরিবর্তনের দাবিকে আমরাও সোচ্চারে সমর্থন করেছিলাম, রাস্তায় নেমে সমর্থন করেছিলাম, অতি ক্ষুদ্রভাবেও করেছিলাম। এখানে যারা আছেন তাদের মধ্যে এরা অনেক বেশি করেছিলেন নিশ্চয়ই, আমি অতি ক্ষুদ্র ব্যক্তি, ক্ষুদ্রভাবে করেছিলাম। একটা আশা ছিল আমাদের যে অন্তত গণতন্ত্রের স্পেস থাকবে, মানুষ একটা দলকে ভোট দিলে তার ঘর ছাড়া হবে না। কিন্তু তারপরে 2011 পরে যা ঘটেছিল, 21-এ সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো। এরপর আপনি যদি বলেন প্রতিরোধের কথা, এরপর আপনি যদি বলেন লড়াইয়ের কথা, আই এম সরি টু সে, এটা মানুষকে ওই বিপদে ফেলে দেওয়াটা খুব কঠিন কাজ। তবে আবার আমি বলি, রাজনীতিতে ফাঁকা স্পেস বলে কিছু হয় না। কোনো না কোনো সময় এই যে 87%, 88% ভোট, অদ্ভুত সব তথ্য পরে না হয় দেবো, এখন অনেকে বলবে যে 2021-এ কয়েক মাস আগে যিনি যা ভোট পেয়েছিলেন
যত পার্সেন্ট পেয়েছিলেন, আমি যদি দিনহাটাটাই ধরি, উদয়ন গুহ যত পার্সেন্ট ভোট পেয়েছিলেন, হঠাৎ করে কোন ম্যাজিকে তিনি আজকে এত পার্সেন্ট ভোট পেলেন এবং বিজেপির কমে গেল? অর্থাৎ আমি এখন আরেকটা জিনিস বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়েও জনপ্রিয় নেতারা তৈরি হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 58,000 ভোটে জিতলেন, এখন বাকিরা বিশ্ব রেকর্ড করে 1,63,000 ভোটে জিতছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে আমরা জানতাম সবচেয়ে জনপ্রিয় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবার থেকে আমি তো বলবো তৃণমূল কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম উদয়ন গুহ, কারণ তিনি ভোটের রেজাল্টে এটা বলতেই হবে, আমাকে তো কেউ আটকাতে পারবে না। আমি সুমনদার কাছে এখানে যাব। 57 থেকে 1,63,000 কোন ম্যাজিকে? দেখুন, কোন ম্যাজিকে সেটা ভোটই প্রমাণ দেবে, কিন্তু যেটা বিষয় হচ্ছে বিজেপি নেতৃত্ব। বিমল বাবুও তো দমদম বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। বিজেপি নেতৃত্ব যেটা স্বীকার করতে চাইছেন না, তারা ক্রমাগত নির্বাচনে হারছেন এবং 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তাদের দলে যারা বিভিন্ন আশায় গিয়ে ভিড়েছিলেন তারাও তাদের দল ছেড়ে চলে যাচ্ছে। এটা একটা যে কোনো নির্বাচনের ট্রেন্ড। এবং আপনি যদি গোটা ভারতবর্ষ দেখেন, পেট্রোল ডিজেলের দাম থেকে শুরু করে সব কারণে, হিমাচল প্রদেশ থেকে শুরু করে সব জায়গায়, হরিয়ানায় মানে বিজেপিকে ছেড়ে গিয়ে বিজেপির শরিক দল জিতছে। ফলে বিজেপি ইজ ইন আ ডিক্লাইনিং মোড। এবং পশ্চিমবাংলায় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিজেপিকে সার্থক চ্যালেঞ্জ দিয়েছেন, সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দলের দিকে আরো বেশি করে ভোট যাচ্ছে। বিজেপিকে ভাবতে হবে তাদের সমস্যাটা কোথায়। সন্ত্রাসের কথা যদি কেউ বলেন, নিশীথ প্রামাণিক তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি যদি দাঁড়িয়ে থাকতেন তার বুথে কেউ গন্ডগোল করতে পারতো? নিশীথ প্রামাণিক কোথায় ছিলেন? নিশীথ প্রামাণিককে দেখা গেছে দিনহাটায় ভোটে? অশোক মন্ডল বিজেপির প্রার্থীরা দাঁড়িয়ে বলতে পারবে যে নিশীথ প্রামাণিক আমার হয়ে ভোট করিয়েছে? আসলে বিজেপির কোনো সংগঠনও নেই এবং বিজেপির একটাই ক্রমাগত স্লোগান আছে, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। তার বাইরে বিজেপির কাছে কোনো স্লোগানও নেই। ফলে বিজেপির কাছে সেই স্লোগানহীন বিজেপি পশ্চিমবাংলায় ক্রমশ মুখ থুবড়ে পড়ছে। আমি এই বিষয়ে যাব, সৈকত রয়েছেন আমার সঙ্গে, আমি আসছি এই পার্টিকুলার এই বিষয়টাকে সৈকতের কাছে যাব। আজকে খড়দাতে আমরা দেখলাম দীর্ঘ সময় অনেকটা সময় জুড়ে দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম, এবং আমরা শান্তিপুরের ক্ষেত্রেও যদি দেখি তাহলে কিছুটা স্বস্তি আপনাদের ক্ষেত্রে এই উপনির্বাচনের ফলাফলে। তাহলে কি ধরতে হবে 19-এ যে বামেদের ভোট চলে গিয়েছিল রামে, এবং শান্তিপুরে নির্দিষ্ট করে পরিসংখ্যান তাই বলছে, এবার তাহলে সেই ভোটগুলো আবার বামেরা ফেরত পাচ্ছে? দেখুন, পরিষ্কারভাবে আজকের ফলাফল বেরিয়েছে। আমরা প্রথমেই বলছি 65,067 জন মানুষ যারা এই সময়ের মধ্যে দাঁড়িয়ে একদিকে প্রবল উপনির্বাচন, স্বাভাবিকভাবে শাসকের রক্তচক্ষু, বাইরে থেকে বৈধ অবৈধ ভোটারদের দিয়ে ভোট করানো, আবার উল্টো দিকে বিজেপির প্রবল হিন্দু মুসলিমের ধর্মের তাস খেলা। শুভেন্দু অধিকারী স্টেটমেন্ট দিয়েছিলেন বাংলাদেশের ঘটনার পর নাকি বিজেপি 3 গুণ ভোটে জিতবে। আমরা বারে বারে বামপন্থীরা কথা বলতাম যে এ রাজ্যে তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে বিজেপি, আর গোটা দেশে বিজেপিকে অক্সিজেন দিচ্ছে তৃণমূল। আজকে পেট্রোলের দাম যখন 110 টাকা, যখন গোটা রাজ্য জুড়ে মানুষের চাল ডাল আলু পেঁয়াজের দাম বাড়ছে, মানুষের যন্ত্রণার কথা যখন কেউ বলছে না, তখন সুযোগ বুঝে ঠান্ডা ঘরের নেতারা যারা শুধু লালবাতি নীলবাতির গাড়ি চড়তে চায়, তৃণমূল থেকে বিজেপি হয়েছিল, তারা আবার বিজেপি থেকে তৃণমূল হয়েছে। আমরা বারে বারে যে কথা বলেছি বামপন্থীরা, সাময়িকভাবে ফলাফলে আমাদের বিরুদ্ধে গেছে বলে আপনারা মিডিয়াও দেখিয়েছেন যে বামপন্থীরা মুছে গেছে। এখন 6 মাসের মধ্যে ফলাফল 8.5%, আমরা ভোট পেয়েছিলাম 4.7%, আর 6 মাস বাদে আমাদের ভোট পার্সেন্টেজ গিয়ে দাঁড়ালো 8.49%। ধৈর্যের সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের মানুষের পাশে থাকার যে নিরন্তর প্রয়াস বামপন্থী কমরেডরা এই কোভিড সিচুয়েশনে 6 মাসের মাঝখানে হতাশায় গ্রস্ত না হয়েও মানুষের কাছে তার যন্ত্রণার কথাগুলো নিয়ে আন্দোলন করেছে, তার ফলাফল এই ফলাফল। স্বাভাবিকভাবেই যারা এটা তো সবাই জানতো যে এই নির্বাচনের ফলাফলে সরকারের বদল হবে না, এটা সবাই ভালোভাবে জানতো। বামপন্থী একজন বিধায়ক নির্বাচিত হয়ে সরকারের সমস্ত দিশা নীতি পলিসি পাল্টে দেবে এমনটা নয়। কিন্তু যেটা সিগনিফিক্যান্ট, শান্তিপুরের নির্বাচনে একজন প্রার্থী যিনি 11 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর, একজন কাউন্সিলর আমাদের প্রার্থী ছিলেন সৌমেন মাহাতো, তিনি তার ওয়ার্ড থেকে লিড নিচ্ছেন 858 ভোটে। আর কেন্দ্রীয় মন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বিজেপি, যারা বলে নাকি এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বিরোধিতার রাজনীতি করবে, সেই কেন্দ্রীয় মন্ত্রী তার নিজের বুথে 250 ভোটে হারছেন। আবার উল্টো দিকে দিনহাটাতে বিজেপির ভোট কমেছে 91,000। আমরা ওই যে কথা বারে বারে বলতাম, যাহাই ছিল তৃণমূল তাহাই হয়েছিল বিজেপি, তাহাই আবার হলো তৃণমূল। আপনার আমার কোনো লাভ নেই।
সব্যসাচী বাবুরা, রাজীব বাবুরা তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল হচ্ছে, আর আপনি আমি পেট্রোলের ভরতে গেলে 110 টাকা পেট্রোল ভরছি। মানুষ এই মুখোশগুলোকে পাল্টে দেবে। আবার গোটার দেশের যে নির্বাচনী ফলাফল তাও দিক নির্দেশ করেছে, বিজেপি হারছে, 8টা সিটে কংগ্রেস জিতেছে। গোটা দেশে কংগ্রেসের নেতৃত্বে বিজেপি বিরোধী লড়াই আরো শক্তিশালী করতে হবে। মমতা ব্যানার্জির মতন করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার রাজনীতি, এটাও ধীরে ধীরে মানুষ বুঝতে পারবে, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে। আমি অশোক বাবুর কাছে যাব। এখানে অশোক বাবু, কংগ্রেসের সঙ্গে জোট করে সংযুক্ত মোর্চা নাম দিয়ে যে ভোটগুলো কমেছিল, সেই ভোটগুলো কিন্তু একা লড়াইয়ের ক্ষেত্রে অনেকটাই নিজেদের কাছে রাখতে পেরেছে বামেরা। যদিও 4টে উপনির্বাচনের ফলাফল এতটা বলা এই মুহূর্তে কঠিন, কিন্তু একটা মনে করা হচ্ছে একটা ট্রেন্ড এটা হতে পারে। তাহলে কংগ্রেসের কি অবস্থান? কংগ্রেসের আসনে তাহলে কংগ্রেসের কাছে, কংগ্রেসের ঝুলিতে শুধুমাত্র শূন্য? প্রথম কথা বলি, আমার প্রচন্ড শরীর খুব খারাপ আজকে, তবুও দলের নির্দেশে আর আপনাদের অনুরোধে আমি এসেছি। বেশি চেঁচামেচি করতে পারবো না, আগেই বলে রাখছি সবাইয়ের কাছে, চেঁচামেচিটা আমার পক্ষে আজ হবে না। একটু যদি সময় দেন আমি কতগুলো কথা বলতে পারি। যে কথাটা বিজেপির মুখপাত্র বলেছেন, একদম 100% সঠিক কথা বলেছেন রাজর্ষি, যে আমাদের সংসদীয় গণতন্ত্রে ভারতবর্ষে সাধারণত উপনির্বাচনগুলো শাসক দলের পক্ষে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, কিন্তু সেই প্রবণতাটা যেখানটায় ভেঙে যায় সেটাই হয়ে যায় তাৎপর্যপূর্ণ। আপনারা আলোচনা করছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি হেরেছে, এটা আংশিক সত্য তথ্য। বিজেপি আজকে সারা ভারতবর্ষে হেরেছে। হিমাচল প্রদেশ বিজেপি শাসিত রাজ্য, কংগ্রেস গুনে গুনে 4টে গোল দিয়ে দিয়েছে। কর্ণাটকে বিজেপির জেতা আসন কংগ্রেস ছিনিয়ে নিয়েছে। মধ্যপ্রদেশে বিজেপির একটা জেতা আসন কংগ্রেস জিতেছে। আবার যদি আপনি দেখতে যান, রাজস্থানে কংগ্রেস তার গড় অক্ষুণ্ণ রেখেছে। বাংলার ক্ষেত্রে মীনাক্ষী আবার যতদূর স্মরণে আছে, আপনিই ছিলেন বোধহয় সেই দুপুরবেলাকার অনুষ্ঠানে যেদিন এর আগে ভবানীপুর, শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের ফলাফল প্রকাশ হলো। আমিও ছিলাম, রাজস্বীও ছিল। একটা কথা আমি সেদিনকে বলেছিলাম, যে কথাটা একটু আগে সৈকত বললেন, একেবারে সত্যি কথা, যে এই 4 মাসে এমন কিছু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন হয়নি যে তৃণমূল হেরে যাবে, হয়নি। যেটা সত্যি সেটা সত্যি, কিন্তু যেটা হলো যে বিরোধী জায়গায় মানুষ যাদের ভরসা করে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন বিগত বিধানসভা নির্বাচনে, এই 4-5 মাসে মানুষ তাদের টেনে নামিয়ে দিলেন। আপনি দেখুন, শামশেরগঞ্জের ফল যতটাই তাৎপর্যপূর্ণ, আজকে খড়দার ফল ততটাই তাৎপর্যপূর্ণ। আপনাকে একটা কথা এখানে বলতে চাই, হতে পারে কিছু সমস্যা, শান্তিপুরে আমরা প্রার্থী দিয়েছি, কিন্তু আবার পাশাপাশি বলছি, খড়দায় কিন্তু আমাদের কংগ্রেস কর্মীরা দেবজ্যোতির হয়ে মাঠে নেমে প্রচার করেছে, মাঠে নেমে লড়াই করেছে আমাদের সীমিত সাধ্য নিয়ে। প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে, এই যে ন্যারেটিভটা বাংলায় একটা তৈরি করার চেষ্টা করেছিল বিজেপি, যে ফানুসটা তৈরি করার চেষ্টা করেছিল, সেটা নয় বিজেপি করেছে, বিজেপি নয়, বিজেপির ফানুস না হলে ফেটে গেছে বুঝলাম, কিন্তু কংগ্রেস তাহলে তো কিছুই করছে না। কংগ্রেস কোনো ফানুসও তৈরি করছে না, কংগ্রেস কিছু চেষ্টাও করছে না। আপনি বলছেন শব্দ সীমিত সাধ্য, সে একটা রাজনৈতিক দলের সাধ্য সীমিত কেন হবে? বললাম না, আমি বুঝলাম না, আপনি বলতে দিন। কংগ্রেস সারা ভারতবর্ষে আজকে কংগ্রেস দেখিয়ে দিয়েছে কংগ্রেস কি করতে পেরেছে, কে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে, সত্যি সত্যি। আবার তো বলছি, বাংলায় আপনি ভাবুন, এই যে আচ্ছা, এই ভবানীপুর, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, গোসাবা, শান্তিপুর, খড়দা, এই যে উপনির্বাচনগুলো হলো দিনহাটা, এর মধ্যে একমাত্র শামশেরগঞ্জ যেখানে শাসক অশোকবাবু, আমি একটা পয়েন্ট যোগ করতে চাই। আমি তো বুঝতে পারছি না 125 বছরের একটা দল কেন সীমিত সাধ্য হবে, আমি সেটাই বুঝতে পারছি না। আপনাকে বলছি অশোকবাবু, আমি একটা পয়েন্ট যোগ করতে চাই। সুমনদা বলুন, সুমনদা। সেটা হচ্ছে অশোকবাবু যে কথাটা বলছেন তাতে একটা পয়েন্ট যোগ করতে হবে। রাজস্থানের একটা কেন্দ্রে বল্লভনগরে বিজেপি 4র্থ স্থান পেয়েছে। রাজস্থানে বিজেপি 4র্থ স্থান পেয়েছে। হিমাচল প্রদেশের ভাবে হেরে গেছে, গোটা ভারতবর্ষে কতগুলো জিতেছে সেটা তো বলছেন না। কটা জিতেছে আর কটা হেরেছে এমন করে বলছেন, যতগুলো উপনির্বাচন হয়েছে সব কটাতে হেরে গেছে। সময় দিচ্ছি আমি রাজস্বীকে, 1 মিনিট সময় দিচ্ছি। আসলে সবার কাছে রাজস্বী বলুন। সুমনদা, অশোকদা, যে গোটা ভারতবর্ষে যতগুলো উপনির্বাচন আজকে হয়েছে সব উপনির্বাচনে বিজেপি হেরে গেছে, কতগুলোতে জিতেছে সেটা বলুন। বিজেপি জেতেনি এমন তো নয়, তো একটা উপনির্বাচনে কি সবই বিজেপি জিতবে বা একটা রাজনৈতিক দল জিতবে? এটা কি গণতন্ত্রের কাম্য হতে পারে? এখানে তো বিজেপি এতগুলো সিট জিতেওছে, সেটাও বলুন। আপনারা কোথায় আছেন
পশ্চিমবঙ্গে সেটা বলুন। বিরোধী আসনে আমরাই আছি, 2,28,00,000 পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভোট দিয়েছে। আপনারা কয়েকটা জায়গায় বিরোধী আসনে আপনারা নেই, বিরোধীতে আমরাই আছি, তাই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনারা প্রার্থী দেননি, তাই জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনারা ভোট দেননি অশোকবাবু, আপনারা দেননি। শুধুমাত্র শান্তিপুরে ভোট দিয়েছেন, শান্তিপুরে প্রার্থী দিয়েছেন, অন্যগুলোতে দেননি কেন? যেখানে ইচ্ছে হচ্ছে সেখানে কোথাও একটা জায়গায় প্রার্থী দিচ্ছেন, অন্য জায়গায় প্রার্থী দিচ্ছেন। সাথে আছি, কাছে নেই, দূরে আছি, পাশে নেই। আর 2 বছরের শুনুন সুমন বাবু, একটু শুনুন, এত উত্তেজিত হলে লাভ নেই। সুমন বাবু, আপনিও বিজেপিতে এসেছিলেন, আপনিও বিজেপিতে এসেছিলেন। আমি সুমনদাকে 1 মিনিট সময় দিয়ে আসছি। বিমল দা, সুমন দা বলুন, 1 মিনিট সময় আপনার বলুন। আসছি। কথাগত রায় যেটা বলেছেন সেটা একদম ঠিক। এবার সেই দলটার থেকে সমস্ত আস্তরণ খসে পড়ছে, এবার সেটা করার কাঠামো বেরিয়ে পড়বে। সামনের পুরসভা নির্বাচনে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা এসইউসিআই এর সঙ্গে। লোক নয়, তথাগত রায় বিজেপিরই লোক, এটা আমাদের ঘরে। তথাগত রায় যা বলেছে সেটাই আপনাদের জন্য ঠিক। ভাড়াটে সৈনিকদের দিয়ে আর কি আপনারা লড়বেন? তো ভাড়াটে সৈনিক তো আপনি নিজেও ছিলেন, তাহলে পরে মন্দিরে ঘন্টার অবস্থা বিজেপি যে পাচ্ছে বাজি দিচ্ছে। এবার বলি, একটু বলি, জানে না। বিমলদা বিজেপির মধ্যে যে আপনি এসেছিলেন তারা গেছেন, বিজেপির কোন লোক গেছে? এটা কিন্তু বারবার সামনে আসছে। এটা কথা আমি বলি, কারণ কি নয়, এই যে সর্বত্র হারছে তার মধ্যে আমি একটা জাস্ট 1 মিনিটের মধ্যেই বলবো, সবাইকে একটু শুনতে হবে। সেটা হচ্ছে তেলেঙ্গানাতে বিজেপির কি শক্তি ছিল। আমার কথা বলে আপনারা কথা বলছেন, আপনার কথা আমি কেন শুনবো? অশোক দা আসছি। অশোক দা আপনার কাছে আমি সময় নিয়ে আসবো। বিমল দাকে 1 মিনিট সময় দিচ্ছি, বৈশানর দা ওয়েট করছেন। বলুন বিমল দা প্লিজ। তেলেঙ্গানাতে আজকে একটা বাই ইলেকশন ছিল, সেই তেলেঙ্গানার হুজারাবাদ কেন্দ্রে কিন্তু বিজেপি জিতেছে, যেখানে তেলেঙ্গানার হুজারাবাদ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আজকে বিজেপি জিতেছে, আজকে আসামে বিজেপি জিতেছে, তাই বিজেপি সর্বত্র হেরে গেছে এইটা বলার কোনো কারণ নেই। হ্যাঁ, যদি কেউ বলে হিমাচল প্রদেশে ডেফিনেটলি বিজেপি খারাপ ফল করেছে, আরে মহা মুশকিল তো। অশোক দা প্লিজ বলতে দিন, অশোক দা প্লিজ বলতে দিন, অশোক দা প্লিজ বলতে দিন। কেন্দ্রের শাসক দল থাকাকালীন আপনারা অনেক রাজ্য হেরে গেছেন, আপনারা হই হই করে অনেক রাজ্য হেরে গেছেন বিভিন্ন সময়। আপনারা কর্ণাটক হেরেছেন যখন কেন্দ্রে আছেন। আমি হাফ প্যান্ট পরা, ঘাস বিচুলি ঘাস সঙ্গে প্যারেড করা লোক নয়। আপনার বক্তব্য শুনবো, আপনাকে সময় দেব। অশোক দা প্লিজ, আপনি ডিবেটের সময় অনেকটা নষ্ট করছেন, প্লিজ কারো কথা শোনা যাচ্ছে না। আমি আসছি, বলুন। কংগ্রেস এখানে একটা আসনে লড়েছিল, 1.41% পেয়েছে। হচ্ছে কি ওই ঘিয়ের গন্ধ ভেসে আসছে রাজস্থান থেকে, এই লোকটাকে আচ্ছা মহা মুশকিল কথা শোনে না কেন? এটা কোনো টেবিল টক করতে পারে না নাকি? প্লিজ ওয়েট। অশোক দা প্লিজ। 1.41% তো আপনারা ভোট পেয়েছেন, আর রাজস্থানে রাজস্থানে তো আপনারাও শাসক দল, ফলে শাসক দল জিতেছে। আমি তো স্বীকার করছি যে হিমাচল প্রদেশে বিজেপির ফল ভালো হয়নি, কিন্তু তেলেঙ্গানাতে তো ভালো ফল করেছে বিজেপি, তাই সর্বত্র বিজেপি খারাপ ফল করেছে এটা যেরকম বলাটা ভুল। নেক্সট হচ্ছে, এ রাজ্যে অবশ্যই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে এইভাবে লোক নেওয়াটা ভুল। এ মহা মুশকিলে সামলানো যায় না। অশোকদার সাউন্ডটা যদি একটু এটা বন্ধ করে দিন। অশোকদার সাউন্ডটা কিন্তু একটু কমাতে হবে। বন্ধ করতে হবে। কিন্তু ডিবেটে কারো কথা বলতে প্লিজ অশোকদা প্লিজ, প্লিজ অশোকদা প্লিজ, আমি আপনাকে সময় দেব, আপনার নির্দিষ্ট সময় আছে, প্লিজ। কি চেঁচাচ্ছে রে বাবা? বলুন। এত চেঁচামেচি কি আছে? এটা আলোচনা হচ্ছে তো। আমি পরিষ্কার বলছি যে এই ন্যারেটিভগুলো এইভাবে দেওয়ার দরকার নেই। আর এ রাজ্যে তৃণমূল কংগ্রেস থেকে যেভাবে লোক নেওয়া হয়েছিল ওটা যে ভুল ছিল সেটা তো পার্টির অনেকে বলেছে, আমিও বলছি ঠিক, ভুলটা তো ভুলই, সে তো রেজাল্ট তার ভালো হয়নি, মানুষ ভালোভাবে নেয়নি জিনিসটা, ফলে সেই জায়গা থেকে আবার ঘুরে দাঁড়াতে হবে, নতুন করে সংগঠন করতে হবে, তার মধ্যেই সেটব্যাক হবে। কিন্তু পলিটিক্যাল পার্টির লিডারদের 2006 সালে সিপিএম যখন জিতেছিল, যখন গড়ের মাঠে একজন বলতেন হাতাগুটি আমরা 235 ওরা 30, কেন শুনবো ওদের কথা, তখন কি
ভাবা গিয়েছিল যে আজকে সিপিএমের এই হাল হবে? তাই একটা শান্তিপুরে এই রকম ভোট পাওয়া গিয়ে তো আর সব ব্যাখ্যা করা যায় না। তাই আমি বলবো যে রাজনীতি যারা করে তাদের অতটা হতাশ হলে চলে না, নতুন করে আবার তৈরি করতে হবে। তার জন্য এতটা আশঙ্কিত হওয়ার কিছু নেই। এখন যারা একেবারে বিজেপিকে প্রায় দুও দিচ্ছে বিজেপি হেরে গেল, এতটা মনে করারও কোনো কারণ নেই। কিন্তু একই সঙ্গে অভিযোগ, আমি বৈশানুর বাবুর কাছে আসবো, 1 মিনিট সময় দেবো, যে সিপিএম কে হাওয়া দিচ্ছে তৃণমূল। বৈশানুর দা, আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই যে বাংলার মানুষ সর্বদা দুর্নীতি এবং ঘৃণার রাজনীতির পরিবর্তে উন্নয়ন ও ঐক্যকেই বেছে নিয়েছে। জনগণের আশীর্বাদে আমরা বাংলাকে এমন উচ্চতায় নিয়ে যাবার প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী দিন ভারতবর্ষকে আমি একটা কথা বলি যে অনেক রকম প্রচার হয়েছে এবং তৃণমূল কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটাও যদি আপনাকে দেখে দেখে পড়ে বলতে হয়, আপনি চেঁচাচ্ছেন কেন? আপনি চেঁচাচ্ছেন কেন? দেখে দেখে পড়ছেন, আরে আপনাকে চেঁচাচ্ছেন কেন? আরে লাখো ভোট হয়েছে, আপনাদের লজ্জা নেই? দাঁড়িয়েছে আপনার নির্লজ্জ বলে চিৎকার করছেন। আপনি যে কতটা ফুল লোক, আপনারা বাংলার মানুষ সর্বদা বলতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে তো 2011-তে, তো তার আগে তার মানে আপনারা বলছেন সিপিএম তার মানে সব ঠিক ছিল, তাহলে লড়াইটা দিলেন কেন? বলুন বৈশানুর দা। আরে আপনারা হেরে গিয়ে এত কথা কেন বলছেন? আমাদের বলতে দিন। হেরে তো আপনারা হেরেছি বলে কথা বলার অধিকার বলতে পারবে না। সৈকত, তাহলে কি বিরোধী শূন্য বাংলার দিকে আমরা এগোচ্ছি? আমরা কি বিরোধী শূন্য বাংলার দিকে এগোচ্ছি? দেখো এই আলোচনার ফলাফল তুমি কি দেখলে? বিরোধী শূন্য বাংলা, তৃণমূল, বিজেপি, বিমলদা, বৈশাদা দুজনেই আলোচনাতে যে কথাটা বারে বারে বলছে যে বামপন্থীদের এই যে শান্তিপুরের ভোট, আমরা বলছি বিরোধিতার জন্ম তৈরি হয়ে গেছে, ছিল তৃণমূল বিরোধিতার জায়গাটাকে বিজেপি দায়িত্ব নিয়ে নষ্ট করেছে প্রশান্ত কিশোরের প্ল্যানে পড়ে। গোটা রাজ্য জুড়ে বিজেপি প্রতারণা করেছে তৃণমূল বিরোধী ভোটারদের সঙ্গে। বলেছিল কি যে তৃণমূলকে নাকি তারা হারাবে তৃণমূলের নেতাদেরকে নিয়ে, চোর দুর্নীতিগ্রস্ত চোরদের দিয়ে। আমরা বলছি বেইমানের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে, বিজেপিকে আজকে হারিয়েছে। আগামী দিনে আমরা বলছি বিজেপি যেদিন মুছে যাবে গোটা দেশ জুড়ে, সেদিন তৃণমূলের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আমরা আবার আন্দোলনে থাকবো। রাজ্যে তৃণমূল বিরোধিতায় বামেরা থাকবে, গোটা দেশে বিজেপি বিরোধিতায় বামপন্থীরা জাতীয় স্তরে বাম করছে, জাতীয় স্তরে নেতারা বলছে, কমিউনিস্ট পার্টির নেতারা বলছে জাতীয় স্তরে চলে যান না, বৈশাখে তুমি চলে যান, এটা বলছে কমিউনিস্ট পার্টির নেতারা। মমতা ব্যানার্জি বলছে 7% ভোট তারা চলে গেছে, আপনি কেন বসে আছেন? কাকে শেখাবেন আর কাকে ভুল বোঝাচ্ছেন? শুভেন্দু অধিকারীকে দিয়ে আপনাদের নেতা জাতীয় স্তরে রাষ্ট্রপতির সঙ্গে নেতা করতে চাইছে না, গাছ ছড়া করতে চাইছে না, বলেনি নেতা। আপনি বলুন কমিউনিস্ট পার্টির নেতা বলেনি, আপনার নেতা বলেছে, আপনাদের নেতারা বলেছে হ্যাঁ কি না? আপনাদের নেতারা বলেছে হ্যাঁ কি না? শুধু এইটুকু বলে দিন পাবলিকলি, আপনি বলে দিন এখানে জাতীয় স্তরের নেতারা আপনারা বলেছে কি না? ওরা আপনার নেতা বলেছে কি না তৃণমূলের সঙ্গে গাছ ছড়া করতে গেছে অফিসের জন্য? এটা বলেছে হ্যাঁ কি না? অশোক দা, আমি জাতীয় স্তরের কথা আমি শুনতে চাইছি না, আমি এই মুহূর্তে বাংলার কথা শুনতে চাইছি। অশোক দা বাংলায় কোথায় আপনারা? আপনাকে আমি সময় দিচ্ছি 1 মিনিট, বলুন। এই উপনির্বাচন, গত 3টে নির্বাচন এবং আজকের এই 4টে নির্বাচনের ফলাফল এই বাংলায় তৃণমূল বিরোধী মানুষের কাছে কংগ্রেস, বামপন্থী, ধর্মনিরপেক্ষগুলি শক্তিগুলির দায়বদ্ধতাকে আরো বাড়িয়ে দিল। কারণ বিজেপি, তৃণমূল এই লেনা দেনা, আপনি ভাবুন না, তো গত রোজ, আচ্ছা আপনি বলতে পারেন এত কথা তো এখানে বিমলদা, রাজস্বী বলছে, বুককে গ্যারান্টি দিয়ে বলতে পারবে ওনাদের এলওপি রোজ অ্যান্টি ডিফেকশন চিঠি লিখছেন, ওই এলওপির বিরুদ্ধে অ্যান্টি ডিফেকশন চিঠি ওনাদের কালকে লিখতে হবে কিনা বলতে পারবেন দায়িত্ব নিয়ে? পারবেন না। সুতরাং তৃণমূল, বিজেপি এই লেনা দেনা, আপসকা লেনা দেনার মধ্যে বাংলার মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। বাংলার মানুষ তাই কংগ্রেস, বামপন্থী, ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর দায়বদ্ধতাকে স্মরণ করিয়ে দিল। আমরা এই দায়বদ্ধতাকে পালন করার চেষ্টা করব। কংগ্রেসের কার্যকর্তাদের কাটা হাতকে মাথায় রেখে যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে, সে আজকে বলছে ধর্মনিরপেক্ষ বামপন্থী জোট, তারা জোট করে জোটের কথা বলছে। গোটা কসবা এলাকায় সেখানে ছড়ানো ছেড়ানো আছে। শাহিবাড়ির ঘটনার পরে কংগ্রেস বলছে যে কংগ্রেস সিপিএম এর জোট, তারা নাকি সঙ্গে থাকবে, এই সমস্ত কথা বলছে। বৈশাখাদের পার্টি আজকে 15 বছর একটাও বামপন্থী নেতাকে জেলে ঢোকাতে পারেন।
প্রকাশ্যে ঘুরে বেড়াতে ছেড়ে দিয়েছে। তো কফি আর ফিশ ফ্রাইয়ের আন্ডারস্ট্যান্ডিং তো নবান্নতে পরিষ্কারভাবে ভাইপোকে রাজপুত্রের মতো ঘুরে বেড়াতে দিচ্ছেন। আপনারা তো টাকা খেয়ে বসেছেন। আরে ফিশ ফ্রাই কথা ছাড়ুন না, হয়ে গেছে। তৃণমূলের নেতাকে মাথায় স্যালুট ঠোকেন, তার উপর আবার বড় বড় কথা কাকে বলে? ছাড়ুন, আগে ব্রিটিশদের দালালি করতেন। আপনাদের নেতারা চাইলে আপনাদের নেতারা করলা নামগুলোর লিস্টটা কি বলবো? আরেকবার আগে করব, ব্রিটিশদের দালালি করতেন, আরেকবার এখন করব, তৃণমূলের আরেকবার করব। দাঁড়ান, ছাড়ুন। 2 মিনিট টাইম দিন, বার করে এক্ষুনি করে দিচ্ছি। দালালি করেন। আমি সুমনদার কাছে যাবো। সুমনদা, উপনির্বাচনগুলোতে আমরা দেশের ক্ষেত্রে যদি দেখি, জাতীয় স্তরে উপনির্বাচনের ক্ষেত্রে বিজেপি কিছুটা কম ভোট পেলেও পরবর্তীকালে সেটা বিধানসভার ক্ষেত্রে বা লোকসভার ক্ষেত্রে আমরা দেখেছি সেই যে ট্রেন্ড সেটাকে ভেঙে আবার বিজেপি জয়লাভ করেছে। বাংলার ক্ষেত্রে সেই রাজনীতির যে ধারা সেটা কি বজায় থাকবে বলে মনে হয়, নাকি এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যেভাবে শক্তি ক্ষয়ের একটা কথা বলা হচ্ছে, সেই শক্তি ক্ষয় ক্রমশই হয়ে যাবে বিজেপি যে প্রধান বিরোধী দল রাজ্যে? সুমন, 1 মিনিট সময়। দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন সেখানে আমি শান্তভাবে বলতে চাই, বিজেপির মূল স্ট্রেংথ হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে তার যে ক্যারিশমা আছে, তিনি একা যত ভোট জোগাড় করতে পারেন সেটা অবশ্যই বিজেপির জন্য প্রধান স্ট্রেংথ। সেই জন্যই আমরা দেখেছি যে রাজস্থান, মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় বা ইভেন ঝাড়খণ্ড, যেখানে বিধানসভা নির্বাচনে বিজেপি পর্যুদস্ত হয়েছে, লোকসভার সময় সেখান থেকে বিজেপি বিপুল আসন নিয়ে ফিরেছে। এবার আমাদের মাথায় রাখতে হবে, বিজেপি নেতারা যে ভ্রমটায় আছেন যে পশ্চিমবাংলায় 2019-এ বিজেপি 18টা আসন পেয়েছিল, সেটা কতটা নরেন্দ্র মোদীর ক্যারিশমা আর কতটা বাকি বিজেপির ভোট ব্যাংক সেটা বুঝতে হবে। এটা বিজেপির অভ্যন্তর বা অনেক বিশ্লেষকই স্বীকার করেন, শেখর গুপ্তার মতো অনেকে প্রকাশ্যে লিখেওছে যে নরেন্দ্র মোদীকে বাদ দিলে বিজেপি আবার 150 আসনে চলে যাবে। এই যে হিমাচল প্রদেশে বিজেপি এরকম ভাবে হারছে, সেখানেই হয়তো দেখা যাবে নরেন্দ্র মোদী তার ক্যারিশমায় লোকসভায় ফলাফল ভালো করলেন। আমি বিমলবাবু যেটা বলেছিলেন, সামনে আসছে যে বিজেপি এখন নরেন্দ্র মোদীর দল হয়ে গিয়েছে। 1 মিনিট সময়। বিজেপির নেতা নরেন্দ্র মোদী, তা বিজেপি নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে ভাববে কেন? তৃণমূলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে ভাববে নাকি? এটা অবাস্তব কথা বলে তো লাভ নেই। বিজেপি তো নরেন্দ্র মোদীকে নিয়েই লড়বে, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে নিয়েই লড়বে, তারপর ডিসিশন হবে সব পলিটিক্যাল ডাইনামিক্স অনুযায়ী। একটা কথা আমার এই বিমল শঙ্কর বাবুর তথ্যে ভুল আছে। বিমল শঙ্কর বাবু এতক্ষণ তেলেঙ্গানার যে আসনটি পেয়েছেন 1,63,000 তার কথা বলতে চাইছেন। বিজেপিতে জিতেছে। আসামে বিজেপির যে 5 জন জিতেছে, তারা 3 জনই কংগ্রেস থেকে দল বদল করে বিজেপিতে গেছে। বিজেপির টিকিটেই তো জিতেছে। তা বিজেপির টিকিটেই তো জিতেছে। আপনারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা বলছেন, ওখানেও দল বদলুদের নিয়ে বিজেপিকে জিততে হয়েছে। তাদের তো পদত্যাগ করানো হয়েছে। বিজেপির ভুলভাল তথ্য দিচ্ছেন বিশ্লেষক করে। Please don't give wrong information. যারা বিজেপিতে আসতে চেয়েছিল তাদের পদত্যাগ করানো হয়েছে তো। এখানে আপনি তৃণমূলকে বলুন না পদত্যাগ করাতে, পদত্যাগ করে এভাবেই জিতে আসুন। নেতৃত্বের দুর্বলতা রয়েছে। ও আপনি গাজোয়ারি করলে তো হবে না। আপনার কোনো কারণে মনে হয়েছে যে আপনি প্রমাণ করে ছাড়বেন বিজেপির নেতৃত্বের ব্যর্থতা, সেটা আপনার মতে থাকতেই পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আসামে বিজেপির টিকিটে তারা জিতেছে, জয়টা বিজেপিরই জয়। একবার বলবেন যে দলের জয়, একবার বলবেন ব্যক্তির জয়। হারছে স্বীকার করুন বিমল বাবু। আরে বিজেপি হারছে, তা হেরেছে তো কি হয়েছে? তাতে হেরেছে স্বীকার করলেই কি হয়েছে? আরে হেরেছে কি? 2001 আর 2006টা মনে করে দিচ্ছি। আরে বিজেপি মনে করে দিচ্ছি 63,000 হয়নি ছিল। আমার ডিবেটের সময় শেষ হয়ে আসছে। আমার ডিবেটের সময় শেষ। যে ইতিহাস তৃণমূল কংগ্রেসেরও ছিল, সেই ইতিহাসকে তৃণমূল কংগ্রেস ভুলে গিয়েছে এই মুহূর্তে ডিবেট থেকে যে প্রশ্ন উঠলো, এবং একই সঙ্গে পুরো ভোট সামনে, সেই পুরো ভোটকে সামনে রেখে চ্যালেঞ্জ কতটা নিতে পারবে বিজেপি, সময় বলবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জবাব চাই বাংলার ডিবেটে যোগ দেওয়ার জন্য। একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতি পর ব্রেকিং সেগমেন্ট নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন জবাব চাই বাংলা। বিরতির পর নজর রাখবো ব্রেকিং সেগমেন্টের দিকে। শুরুতেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, নজর রাখবো সেই ব্রেকিং এর দিকে। জবাব চাই বাংলার ব্রেকিং সেগমেন্টের প্রথম ব্রেকিং। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবি রঞ্জন চ্যাটার্জি বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। 82 বছর বয়স হয়েছিল তার। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রাক্তন মন্ত্রী রবি রঞ্জন
চট্টোপাধ্যায়। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবি রঞ্জন চট্টোপাধ্যায়। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্তোষ দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্তোষ, দেখো, প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবি রঞ্জন চট্টোপাধ্যায় তিনি কিন্তু বয়সের জন্য কিন্তু তিনি অসুস্থতা হতে কিন্তু কলকাতায় বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন। আজ সন্ধ্যাতে কিন্তু তার মৃত্যুর খবর যখনই বর্ধমান শহরে এসে পৌঁছায়, বর্ধমানে কিন্তু শহরে তারা রাজনৈতিক মহল ছাড়াও শিক্ষার দিকে কিন্তু যেহেতু তিনি শিক্ষকও ছিলেন সেই ক্ষেত্রে তারা কিন্তু ইতিমধ্যে শোকাহত। ধন্যবাদ সন্তোষ আমাদের সঙ্গে থাকার জন্য। নজর রাখবো আমাদের পরবর্তী ব্রেকিং এর দিকে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এবং সেই অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বনগাঁয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিক কি ঘটেছে সেখানে বিস্তারিত জানাতে সুমনা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে। সুমনা, ঠিক কি অভিযোগ? সুমনা, শোনা যাচ্ছে? সুমনা, কি অভিযোগে চিকিৎসার গাফিলতির যে অভিযোগ উঠে আসছে নির্দিষ্ট করে কি অভিযোগ? হাসপাতালে সেখানে ধুন্ধুমার কাণ্ড, যেটা জানা যাচ্ছে যে জলে ডুবে গিয়েছিল এক যুবক, তাকে নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে এবং তার পরবর্তী ক্ষেত্রে কি অভিযোগ উঠে আসে না হাসপাতালে সেখানে চিকিৎসকরা নাকি চিকিৎসাই করেননি এবং এই অভিযোগে রোগীর পরিবার তারা মারধর করতে শুরু করে নিরাপত্তা রক্ষীদের। দুই নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন এমনই খবর পাওয়া যাচ্ছে। তাদেরকে ওই হাসপাতালে অর্থাৎ বনগাঁ মহকুমা হাসপাতালেই কিন্তু তারা চিকিৎসাধীন এমনই খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে নিরাপত্তা রক্ষীরা তারা যখন বাধা দিচ্ছিলেন, পরিবারের যেটা অভিযোগ মীনাক্ষী, যে নিরাপত্তা রক্ষীরা তারা বাধা দিচ্ছিলেন যে এইভাবে জটলা তারা করতে পারবেন না। রোগীর পরিবারের অভিযোগ ছিল যে তাদের যে যাকে নিয়ে এসেছে হাসপাতালে, যে যুবককে, তার কোনো চিকিৎসা কেন করবেন না চিকিৎসকরা, এবং এই নিয়ে ধুন্ধুমার কাণ্ড রীতিমতো বেঁধে যায় বনগাঁ মহকুমা হাসপাতালে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তবে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে রাতের দিকে অভিযোগ দায়ের করা হবে। মীনাক্ষী, ধন্যবাদ সুমনা। নজর রাখবো আমাদের পরবর্তী ব্রেকিং এর দিকে। গড়িয়াহাট যে জোড়াখুন কাণ্ড, সেই জোড়াখুন কাণ্ডে ইতিমধ্যে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে ভিকি হালদারকে আমরা জানি, এবং এবার এই কাণ্ডে পুনর্নির্মাণ করতে চাইছে পুলিশ। কিভাবে খুন করা হয়েছিল তা পুনর্নির্মাণ করার জন্য যারা অভিযুক্ত তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পুনর্নির্মাণ লালবাজার হোমিসাইড শাখার তদন্তকারীদের, এবং যার দরুন যারা অভিযুক্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ডায়মন্ড হারবার নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন সৌমেন। পুনর্নির্মাণ কিভাবে করতে চাইছে পুলিশ, কি জানা যাচ্ছে? তুমি জানো মীনাক্ষী যে কাকুলিয়া জোড়া হত্যাকাণ্ডে প্রায় সকলকেই গ্রেপ্তার করে ফেলেছে পুলিশ। আমি প্রায় বলছি কারণ এই ঘটনার সঙ্গে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও 1 জন বা 2 জন জড়িত থাকলেও থাকতে পারে। এখন সেই 5ম বা 6ষ্ঠ ব্যক্তি কারা যদি থেকে থাকে সেই বিষয়টা নিশ্চিত হতে চাইছে কলকাতার লালবাজার হোমিসাইড শাখা। তারা জাহির গাজী এবং বাপি মণ্ডল নামের 2 জনকে আজ সন্ধ্যায় ডায়মন্ড হারবার থানায় নিয়ে আসে। সেখানে এসে তাদেরকে ঘন্টা 2 জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর একটা আননোন লোকেশনে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সেই লোকেশনটা কোথায় পুলিশ তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত স্পষ্ট করেনি। সেখানে নিয়ে গিয়ে আজ যে সন্ধ্যায় বা রাতের দিকে কিছুটা পুনর্নির্মাণ করা হতে পারে। আজ রাতে তাদেরকে থানায় রাখা হবে নাকি অন্য কোথাও রাখা হবে, নাকি কলকাতায় তারা ফিরে চলে আসবেন সেই বিষয়টা স্পষ্ট নয়। একটা সূত্র বলছে যে ডায়মন্ড হারবার থানার এলাকার বেশ কিছু জায়গায় তাদেরকে আজ নিয়ে যাওয়া হতে পারে এবং নিয়ে গিয়ে সেই পুনর্নির্মাণ করা হবে। আজকে রাত্রে রেখে আগামীকাল সারাদিনে তাদেরকে পুনর্নির্মাণ করা হতে পারে। আর একটা সূত্রে খবর তারা কলকাতায় আজ ফিরে আসতে পারে। তবে ফিরে আসুক বা পুনর্নির্মাণ করা হোক, মোদ্দা কথায় গোটা বিষয়টা পুলিশ খুব গুরুত্ব সহকারে দেখছে, কারণ অত্যন্ত সেন্সিটিভ ম্যাটার, একটা প্রমোটিং সংক্রান্ত বিষয়। গোটা বিষয়টা রিপাবলিক বাংলা লাগাতার লেগেছিল যতদিন না পর্যন্ত রহস্য পর্দাফাঁস হয়। কলকাতা পুলিশ সেই পর্দাফাঁস করেছে, যার মধ্যে অন্যতম 2 জন জাহির গাজী এবং বাপি মণ্ডলকে ডায়মন্ড হারবার থানায় আজ নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ সৌমেন। নজর রাখবো আমাদের পরবর্তী ব্রেকিং এর দিকে।
আমরা জানি আরও একটি রহস্যজনক খুনের ঘটনা শহর কলকাতায়, এবার নজর রাখতে হচ্ছে সেদিকে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই বৃদ্ধাকে। শেক্সপিয়ার সরণি থানা পুলিশ তদন্তে নেমে যে বিষয়টি দেখছে সেটি হচ্ছে রাত 12টা নাগাদ খুন হন রেণুকা দেবী অনুমান করছে পুলিশ, এবং জানা যাচ্ছে শ্বাসরোধ করে সম্ভবত তাকে খুন করা হয়েছে। তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে বিস্তারিত জানাতে অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অর্ণব, দেখো মীনাক্ষী, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে পুলিশের কাছে যে প্রাথমিক পোস্টমর্টম রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু এসে পৌঁছেছে, তাতে শ্বাসরোধের কথা কিন্তু বলা হয়েছে। যে টাইম পাওয়া যাচ্ছে এবং পোস্টমর্টম রিপোর্টে উঠে এসেছে সেটাও কিন্তু রাত 12টারই আশেপাশে বলে কিন্তু মনে করছে তদন্তকারী আধিকারিকরা, এবং আরো সোনার গয়না মেশিন রয়েছে, তো সেই জায়গা থেকে অর্ণব, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই বৃদ্ধাকে বলে মনে করা হচ্ছে, এবং ময়না তদন্তের যে রিপোর্ট সেই রিপোর্টে এমনই তথ্য সামনে আসছে। রাত 12টা নাগাদ খুন হন রেণুকা দেবী বলে জানা যাচ্ছে। তদন্তে গতি প্রকৃতি এগোচ্ছে এবং এই খুনের ঘটনায় স্বাভাবিকভাবে এই বিষয়টি সামনে এসছে, যেখানে রাত 12টা নাগাদ খুনের তথ্য সামনে আসছে। বিষয়টি মাথায় রেখে তদন্তে এগোচ্ছেন তদন্তকারীরা। নজর রাখবো আমাদের পরবর্তী খবরের দিকে। ঝাড়গ্রামের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ঝাড়গ্রামে 90 কিলো নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঝাড়গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার এবং সেই শব্দবাজিগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ। আমরা জানি বিগত কদিন ধরেই দেখছি জেলার বিভিন্ন জায়গা থেকে শব্দবাজি কিন্তু বাজেয়াপ্ত করা হচ্ছে, এবং নিষিদ্ধ শব্দবাজি যেগুলো বানানোর চলছে সেখানেও কিন্তু হানা দিচ্ছে পুলিশ, এবং সেখান থেকে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত করা হচ্ছে। এবার সেই তালিকায় নাম জুড়ল ঝাড়গ্রামে 90 কিলো শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে, এবং পুলিশের এই অভিযানে গ্রেফতার হয়েছেন একজন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে একই ছবি উঠে আসছে, এবার নতুন করে ঝাড়গ্রামে এই একই ছবি উঠে এলো। এবার পরবর্তী ব্রেকিং এর দিকে নজর রাখতে হচ্ছে পাঞ্জাবের দিকে, কারণ অমরিন্দর সিং তিনি যে নতুন দল গড়েছেন সেই দলের নাম পাঞ্জাব লোক কংগ্রেস। যারা মনে করা হচ্ছিল তিনি প্রথমে বিজেপিতে যোগদান করবেন, কিন্তু তার পরবর্তীকালে দেখা গেল যে তিনি নতুন একটি দল গড়লেন এবং পাঞ্জাব লোক কংগ্রেস নাম দেওয়া হয়েছে এই দলের। আমরা বিষয় বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব নিউজ রুমে, যেখানে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, দেখো, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে ক্যাপ্টেন অমরিন্দর সিং, তুমি জানো যে কংগ্রেসে দীর্ঘ 3 দশক থাকার পরে একটা সময় উনি সেনাবাহিনীতে ছিলেন, এবং তারপরে দেশের জন্য, দেশের কথা মাথায় রেখে ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেছেন যে এখন তার নিজের ভাবধারায়, তার নিজের আদর্শে একটি দল তৈরি করবেন। যে আঞ্চলিক দলটা, মীনাক্ষী, খুব উল্লেখযোগ্য যে আঞ্চলিক দলটা বিজেপির সাথে বা ইন্ডিয়ার সাথে সিট শেয়ার করতে পারে, অর্থাৎ সেই দলটি কংগ্রেসের ভাবধারায় নাও হতে পারে, কিন্তু সেটা দেশের জন্য হবে, নেশন ফার্স্ট। এই যে আদর্শে ক্যাপ্টেন অমরিন্দর সিং এই দলটা করছেন, এবং তার পাশাপাশি নতুন একটা ফ্রন্ট তৈরি করে দিচ্ছেন পাঞ্জাব পলিটিক্সে। যে পাঞ্জাব পলিটিক্স একটা সময় দেখেছে খালিস্তানি মুভমেন্ট, যে পাঞ্জাব পলিটিক্স একটা সময় দেখেছে কংগ্রেস, এবং যে পাঞ্জাব পলিটিক্স একটা সময় দেখেছে যেখানে নবজোৎ সিং সিধুর মতন মানুষেরা, যাকে ক্যাপ্টেন অমরিন্দর সিং বারবার বলেছিলেন হি ইজ আ ফিকল মাইন্ডেড ম্যান, অর্থাৎ উনি যে কোনো সময় যা ইচ্ছা করতে পারেন, এরকম একটা দলের একটা 100 বছরের দল, সেই দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে নবজোৎ সিং সিধুকে বসানো, এই সমস্ত উষ্মা প্রকাশ করে ক্যাপ্টেন অমরিন্দর সিং, আবারও বলছি 3 দশক কংগ্রেস করেছেন, একটা রাজা, কিং অফ পাটিয়ালা বলা হয় ওনাকে, এবং তার সাথে সাথে সেনাবাহিনীতে ছিলেন। এই সমস্তটা মিলিয়ে ক্যাপ্টেন অমরিন্দর সিং যে নতুন ফ্রন্টটা তৈরি করছেন পাঞ্জাবের পলিটিক্সে, পাঞ্জাবের রাজনীতিতে, সেই রাজনীতিটা ঠিক কোন দিকে জলটা গড়ায় এবং এখানে এনডিএ ভালো আসনে লাভ করে কিনা সেই দিকে তাকিয়ে থাকবে মীনাক্ষী গোটা দেশ। ধন্যবাদ ময়ূক। নজর রাখবো আমাদের পরবর্তী খবরের দিকে এবং জবাব চাই বাংলার ব্রেকিং সেগমেন্টের একেবারে শেষ যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এই মুহূর্তে। আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন রাজ্যের আধা সেনা জওয়ানরাও। আজ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আয়ুষ্মান ভারতের সুবিধে পাবে রাজ্যের আধা সেনাও। দেশজুড়ে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর স্বার্থেই ঘোষণা অমিত শাহের। বিস্তারিত জানাবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। অমিত শাহের এই ঘোষণা ঠিক কি বললেন তিনি?
একেবারে মীনাক্ষী দেখো, অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিঃসন্দেহে বিরাট বড় ঘোষণা। সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স তাদের যারা সদস্য, সেই সদস্যদের জন্য আয়ুষ্মান ভারতের যে সুবিধা, সেই সুবিধা এক্সটেন্ড করা হলো। অর্থাৎ সারা দেশ জুড়ে যারা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের সদস্যরা রয়েছেন, তারা আরো কিন্তু বেশ আয়ুষ্মান ভারত যোজনার যে সুবিধা, সেই সুবিধা পাবেন। এবং নিঃসন্দেহে মীনাক্ষী, এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ঘোষণা অত্যন্ত বড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় কিন্তু দেশের সেনাবাহিনী যারা সদস্য, তাদের পাশে বার্তা দিয়েছেন, এবং সেটা দাঁড়িয়ে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের যারা সদস্য, তাদের পাশে থাকার জন্য আরো এক ধাপ কিন্তু এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। আরো একবার জানাবো দর্শকদের মীনাক্ষী, যে আয়ুষ্মান ভারতের যে সুবিধা, সেই সুবিধা এক্সটেন্ড করা হলো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের সদস্যদের জন্য। মীনাক্ষী, ধন্যবাদ ভাস্কর। নজর রাখবো আমাদের পরবর্তী ব্রেকিং এর দিকে। দীপাবলির আগে 10 জন পাক মৎস্যজীবীকে মুক্তি দিল ভারত। 10 জন পাক মৎস্যজীবী যারা বন্দী ছিলেন এদেশে অর্থাৎ ভারতে, তাদেরকে মুক্তি দেওয়া হলো। বিস্তারিত জানাবেন সৌমেন। উৎসবের মরশুমে এই মুহূর্তে এই দেশে ভারতে, সেই সময় এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌমেন, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তো বটেই, এটা সৌজন্যের নজির মীনাক্ষী। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সম্পর্কে যখন অবনতি হয় রাজনৈতিক ক্ষেত্রে, সেই জায়গা থেকে এই ধরনের একটা সিদ্ধান্ত নিঃসন্দেহে পাকিস্তানের কাছে একটা ভ্রাতৃত্বের বার্তা, সৌজন্যের বার্তা। 10 জন পাক মৎস্যজীবীকে ধানতেরাসের আগে ভারত সরকার ছেড়ে দিচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এর থেকে তো সত্যি ভালো কিছু হতে পারে না। ভারত গোটা দেশ ধানতেরাসে মেতে রয়েছে, সেখানে পড়শি দেশের 10 জন মৎস্যজীবী ভারতে আটকা পড়ে থাকবেন জেলের মধ্যে, এটা হতে পারে না। সেই ভাবনা চিন্তা থেকেই সৌভ্রাতৃত্ব এবং সৌজন্যের বার্তা দিল ভারত সরকার। 10 জন পাক মৎস্যজীবীকে আজ ছেড়ে দেওয়া হয়েছে। আটারি বর্ডার থেকে ভারত থেকে তারা পাকিস্তানে ফিরে গিয়েছেন। মীনাক্ষী, ধন্যবাদ সৌমেন। জবাব চাই বাংলার ব্রেকিং সেগমেন্ট এখানে শেষ করছি। বিদায় নিচ্ছি জবাব চাই বাংলা থেকে। এরপর দেখুন 294, দেশের 1 নম্বর হিট নিউজ শো সুমনার সঙ্গে। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।